যে আগের সরকার যে দুর্নীতিগ্রস্ত ছিল, আগের সরকার যে অনিয়ম করেছে, আগের সরকার যে বিশৃঙ্খল পরিবেশ রেখেছে, এই সরকার সেটাকে বদলাবে। এই জায়গাটায় যদি অন্তর্বর্তীকালীন সরকার বদলাতে না পারে, তাহলে সে কি সংস্কার করছে না করছে এগুলো সাধারণ মানুষ কিন্তু কেয়ার করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মিছিল নিয়ে বেরিয়েছে, ওই মিছিলটা যদি আপনি দেখেন, দেখবেন ওখানে কিন্তু আবার ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুররাও ওই মিছিলে এসেছে। হুজুররাও প্রশ্ন তোলে নাই যে এই নারীরা এই রাতের বেলা যে বেরিয়ে এসেছে, এটা তাদের ফতোয়ার দৃষ্টিকোণ থেকে, তাদের রাজনৈতিক মতবাদের দৃষ্টিকোণ থেকে এটা বৈধ কি অবৈধ, এই প্রশ্নটা তোলে নাই। সামান্তা শারমিন, নাগরিক কমিটির, তার একটা বক্তব্য নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, যদিও পরে আমরা জানতে পারলাম যে এই বিতর্কটা অহেতুক হয়েছে, কারণ ওই ধরনের কথা সে বলে নাই। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামীর রাজনীতি। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি আগামীর রাজনীতি আসলে আমরা কেমন দেখতে চাই। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন তারুণ্য নির্ভর রাজনৈতিক দল এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকে প্রথম আসলাম আপনাদের স্টুডিওতে, ভালো লাগছে। আমি শুরুতেই জানতে চাই যে এবি পার্টি যে উদ্দেশ্য নিয়ে আপনারা শুরু করেছিলেন, জন আকাঙ্ক্ষার বাংলাদেশ থেকে এবি পার্টি, এই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ থেকে এবি পার্টি কতটুকু স্বপ্ন পূরণে আপনারা গিয়েছেন? প্রথম কথা হচ্ছে স্বপ্নটা তো অনেক বড়, আর পথটা অনেক কঠিন পথ। শুরুতে খুব বেশি আশাবাদী ছিলাম না, ভেবেছিলাম যেহেতু একটা খুব খারাপ পরিস্থিতিতে আমরা দলটা শুরু করি, যে আদৌ এগোতে পারবো কি না, বা প্রথম যে ধরনের বাধা এসেছিল, ধরেন সরকারি সংস্থাগুলো খুব ঝামেলা করতো, মানে কেউ আমাদের দলে নতুন যোগ দিয়েছে, দেখা যাচ্ছে তার পেছনে লেগে আছে, তার ফোন ট্র্যাক করছে, তার নানা ধরনের খবর নিচ্ছে, ব্যক্তিগতভাবে গিয়ে অনেক হ্যারাসমেন্ট করেছে, আমাদের অনেক প্রাইভেসি। হয়তো বাসা থেকে নামলাম, দেখলাম যে ওখানে গোয়েন্দা সংস্থার লোকেরা দাঁড়িয়ে আছে। যদিও আমরা চ্যালেঞ্জ দিয়েছিলাম, যেহেতু আমাদের সম্পর্কে নানা ধরনের কনফিউশন তৈরি করার চেষ্টা করা হয়েছিল, আমি বললাম ঠিক আছে, আপনারা আমাদের বিরুদ্ধে লাগেন, অসুবিধা নেই, আমাদের কোনো গোপন কোনো লক্ষ্য বা উদ্দেশ্য নাই, আমাদের যা কিছু খুব খোলামেলা প্রকাশ্য রাজনীতি। তো প্রথম দিকে নেতাকর্মীরা তো একটু স্বাভাবিক, যখন একটা ভয়ভীতি হয় সরকারের পক্ষ থেকে, যখন চাপ আসে, যখন নানা ধরনের হুমকি ধমকি আসে, তো তারপরে দেখলাম যে কিছু লোক ভয় পিছু হটে গেছে, আর কিছু লোক কিন্তু দাঁড়িয়ে গেছে সাহস করে, যে না অসুবিধা নেই, আমরা আছি। তো এইভাবে এক ধরনের মানে প্রতিকূলতা মারিয়ে যখন দেখলাম যে না, আমরা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মানুষের কাছ থেকে রেসপন্স পেয়েছি। সোশ্যাল মিডিয়া, প্রথম মেইন স্ট্রিম মিডিয়া আমাদেরকে খুব বেশি হেল্প করেনি, আমাদেরকে খুব বেশি কাভারেজ দিতে চাইতো না, আমাদেরকে একটা সন্দেহের দৃষ্টিতে দেখতো। তারপর আমরা যখন রাজপথে নেমে আন্দোলন শুরু করলাম, তখনও আমরা দেখেছি যে আমাদেরকে একটা মানে নতুন কাউকে আসলে ওয়েলকাম করার জন্য আমাদের সোসাইটি, আমাদের সমাজটা প্রস্তুত না আর কি। তো এই যে নতুনদের মধ্যে আস্তে আস্তে স্থান করে নেওয়ার যে স্ট্রাগলটা, ওটা আমরা করেছি, এবং ওই জায়গা থেকে আমি খুব সন্তুষ্ট যে আমরা একদম প্রপারলি কারো কোনো ধরনের অনুকম্পা ছাড়া, কারো কোনো ধরনের সাপোর্ট ছাড়া এই হার্ডেলসটা ফেস করে এসেছি। এখন একটা জায়গায় এসে আমরা আলহামদুলিল্লাহ স্বীকৃতি পেয়েছি। দেখেন আমরা জনগণের মধ্যেও স্বীকৃতি পেয়েছি, অনেক স্ট্রাগল করে আমরা দলের নিবন্ধনটাও পেয়েছি, এবং সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে আমরা প্রথম থেকেই একটা কন্টিনিউয়াস একটা রোল আমরা রাখতে পেরেছি। তো এটাই আমি মনে করি এটা অনেক সন্তুষ্টির ব্যাপার। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আসলে খুব আনন্দিত এবং সন্তুষ্ট। একটা স্লোগান হলো নতুন স্বপ্ন, নতুন চিন্তা, নতুন পথ। এই স্বপ্নটার বা নতুন পথে নতুন চিন্তা 5 আগস্ট যে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটা আরেকটু প্রসারিত হয়েছে। গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম একতা ছিল, এখন সেই একতাটা আসলেভাবে আমরা দেখতে পাচ্ছি না। এটার পিছনে আসলে কি কারণ বলে আপনি মনে করেন? না দেখেন, যে কোনো কিছুতে একতাটা কিন্তু খুব স্থায়ী জিনিস না। একটা জিনিস হচ্ছে কিছু কিছু বিষয় একতা স্থায়ী, যেমন আমরা যদি একটা সংসারের কথা চিন্তা করি, আমরা কিন্তু একটা স্থায়ী একটা সংসার, কিন্তু আজকে দুপুরে কি খাবো, কালকে কোথায় বেড়াতে যাব, হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা দ্বিমত হয়, পরিবারেরও হয়। তো একটা জায়গায় একতা খুবই স্ট্রংলি ছিল, যেহেতু ফ্যাসিবাদকে চিহ্নিত করা হয়েছে, ফ্যাসিবাদকে জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে আন্দোলন করে আমরা একটা একতাবদ্ধ ছিলাম। আমরা
একটা কথা বলতে চেয়েছি কিন্তু বুঝাতে পারি নাই মানুষকে। আমরা বলেছি সবসময় ঐক্যটা হবে অধিকারের ভিত্তিতে, মতবাদের ভিত্তিতে না, বা নিজস্ব ধর্মীয় মতবাদ, নানা সূত্র এগুলোর ভিত্তিতে না। ঠিকই দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে যে ঐক্যটা তৈরি হয়েছে এটা কিন্তু অধিকার ভিত্তিক ঐক্য। একটা কোটা সংস্কারের আন্দোলন থেকে শুরু করে নির্বাচনের অধিকার, আমাদের রাজনীতি করার অধিকার, সব অধিকারের জায়গা থেকে সব একসাথে হয়ে গেছে। কে বাম, কে ডান, কে ইসলামী, কে নাস্তিক, কে এই ভেদাভেদটা ছিল না, সবাই এক জায়গায় চলে এসেছে। এবং আপনি দেখবেন যে আমি সবসময় বলি এটা, যে রাতের বেলায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মিছিল নিয়ে বেরিয়েছে, ওই মিছিলটা যদি আপনি দেখবেন ওখানে কিন্তু আবার ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুররাও ওই মিছিলে এসেছে। হুজুররাও প্রশ্ন তোলে নাই যে এই নারীরা এই রাতের বেলা যে বেরিয়ে এসেছে এটা তাদের ফতোয়ার দৃষ্টিকোণ থেকে, তাদের রাজনৈতিক মতবাদের দৃষ্টিকোণ থেকে এটা বৈধ কি অবৈধ, এই প্রশ্নটা তোলে নাই। আবার ছাত্রীরাও এই প্রশ্ন তোলে নাই যে এই হুজুরেরা এই সমস্ত মৌলবাদী বা তাদের যেটা বলে মানে সবসময় আমাদের দেশে মাদ্রাসা শিক্ষিতদেরকে এটা হেয় প্রতিপন্ন করা হয়, তারাও কিন্তু ওই প্রশ্ন তোলে নাই। সবার কণ্ঠ কিন্তু এক হয়ে গেছে। তারা যখন বলেছে মানে বৈষম্যের বাংলায় ফ্যাসিবাদের ঠাঁই নাই, এই কণ্ঠটা এক হয়ে গেছে। বা বৈষম্যহীন বাংলায়, তার মানে বৈষম্য চাই না, বা বৈষম্যের বিরুদ্ধে যে কণ্ঠ এক কণ্ঠ হয়ে গেছে। এই এক কণ্ঠ হওয়ার মূলে কি ছিল? অধিকারের স্বপ্ন। কিন্তু দেখেন যখনই অধিকারটা আদায় হয়ে গেল, মানে ধরেন ফ্যাসিবাদ পালিয়ে গেল, তখন কিন্তু এখন মতবাদ, এই যে আপনি কয়েকদিন আগে দেখবেন যে সামান্তা শারমিন নাগরিক কমিটির তার একটা বক্তব্য নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। যদিও পরে আমরা জানতে পারলাম যে এই বিতর্কটা অহেতুক হয়েছে, কারণ ওই ধরনের কথা সে বলে নাই। অর্থাৎ ওই বিতর্কটা আবার কি নিয়ে হচ্ছে? আবার কিন্তু চিন্তা, মতবাদ, মানে এক একজনের আদর্শগত স্থান থেকে। এই জন্য আমরা সবসময় বলি মতাদর্শিক বিভেদ না, অধিকারের ভিত্তিতে ঐক্য চাই। যার যার মতবাদে চিন্তা নিয়ে আপনি থাকবেন। আপনি হয়তো খুবই স্ট্রংলি মুসলমান, আমি হয়তো একটু দুর্বল মুসলমান, আরেকজন হয়তো হিন্দু, আরেকজন হয়তো পারফেক্ট হিন্দু। সো হোয়াট? রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি তখন আমরা একটা মসৃণ রাস্তা চাই, আমরা একটা জ্যাম মুক্ত রাস্তা চাই, আমরা একটা আনইন্টারপ্টেড ইলেকট্রিসিটি চাই, এই তো আমরা বিশুদ্ধ পানি চাই। এই অধিকারের জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ। এই জন্য আমরা বলছি একটা নতুন বাংলাদেশের কথা বলেছি, যে নতুন বাংলাদেশের সূত্রটা হবে অধিকারের ভিত্তিতে ঐক্য। নতুন বাংলাদেশের স্বপ্নটা হবে গণতন্ত্রের জন্য সবাই এক কাতারে থাকবো। আর যার যার রাজনীতির জায়গায় আমরা আলাদা আলাদা করে রাজনীতি করব, মানুষকে আহ্বান করব, আমার দলে কেউ আসলে আসবে, আপনার দলে কেউ গেলে যাবে। এই নতুন চিন্তাটায় এবারের অভ্যুত্থানটা এই নতুন চিন্তাকে ধারণ করে হয়েছে। এবং আমি বিশ্বাস করি অনেক ষড়যন্ত্র, অনেক ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে ইতিমধ্যে, বিভেদের বিষয়টা বলছেন, আলটিমেটলি এটাই প্রিভেইল করবে, এটা আমি মনে করি। একটা বিষয় আপনি শুরু থেকে বলছিলেন যে আপনারা যে সময় দলটা শুরু করেন আপনাদেরকে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছে, বিশেষ করে বলা হয়েছে এরকমই যে জামাত বা শিবিরের একটা অংশ বিটিএম হিসেবে আপনারা কাজ করেন। সেই যেই দুর্নামটা সেটাকে আপনারা এখন গুছিয়ে উঠতে পেরেছেন? না দেখেন, এটাকে আমরা কিন্তু সব কিছুকে আমাদের একটা পলিসি ছিল যে আমি যে কোনো থ্রেটকে বা যে কোনো ধরনের আপনি বলতেন উইকনেসকে আমরা অপরচুনিটিতে রূপান্তরিত করব। এই যে আমাদের বিরুদ্ধে একটা পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে, যেহেতু আমি ব্যক্তিগতভাবে জামাতের রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম, আমার কারণে আমার দলকে প্রশ্নবিদ্ধ করা হয়। আমরা কিন্তু এটাকে একটা প্রিভিলেজ হিসেবে নিয়েছি। মানে এই প্রশ্নটা যখনই আসে তখন আমরা যখন বলেছি যে ঠিক আছে, আমি চ্যালেঞ্জ নিলাম, আপনার কাছে কেন মনে হচ্ছে এটা? তখন বলা হচ্ছে যে আপনি আগে এটা ছিলেন। তো আগে তো শেখ মুজিব তো মুসলিম লীগ করেছে, আগে জামাতের যিনি এখন আমির উনি তো একসময় জাসদ করেছে, তাই না? তো এই ধরনের নুরুল হক নুরুকে বলা হচ্ছে সে আগে ছাত্রলীগ করেছে। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্জিস আলম, তাকে বলেছে সে ছাত্রলীগ করতো আগে। তা আগে তো এক একজনের এক একটা থাকতেই পারে রাজনীতিতে, ঠিক আছে না? যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বিএনপির মহাসচিব, উনি আগে কি করতেন? উনি তো বাম রাজনীতির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, ছাত্র সংগঠনের। তো এই জন্য কথা হচ্ছে যে আমি আগে কি ছিলাম সেই বিবেচনায় না, একটা দলের মূল বক্তব্যকে আমরা যেমন প্রথম দিনই বলেছি আমরা কোনো ধর্মীয় রাজনৈতিক দল করব না, আমরা বলেছি আমরা কোনো মতাদর্শিক এবং মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে কোনো বিভেদের জায়গায় যাব না। এগুলো আমাদের জাতীয় ঐক্য, ধর্ম এবং মুক্তিযুদ্ধ, এটা হবে আমাদের অনুপ্রেরণার জায়গা। এখানে আমরা কোনো বিতর্ক তুলব না। তো এই
জায়গা থেকে আমরা খুব মানে স্পষ্টবাদী ছিলাম, স্পষ্ট অবস্থানে ছিলাম, এবং যারা এগুলো প্রশ্ন করেছে আমরা কোনো বিরক্ত বোধ করি না। আমরা বলছি ঠিক আছে, আপনি প্রমাণ করেন, আপনি আমার পেছনে লাগেন, আপনি খোঁজ নেন। অনেকে বলছে আপনাদের অর্থের উৎস কী, আপনারা কীভাবে, আপনাদের পেছনে কী আছে। আমি একটা টেলিভিশনে গেলাম, আমাকে বলছে আপনার পেছনে কী, আমার পেছনে তো এখানে দেয়াল দেখা যাচ্ছে, ঠিক আছে না। তো বিষয় হচ্ছে যে রাজনীতি যখন আপনি করতে যাবেন, গণতান্ত্রিক প্রক্রিয়া, আপনাকে যে কোনো প্রশ্ন করবে লোকেরা, আপনাকে সন্দেহ সৃষ্টি করা এটাও একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে আপনার অতীত নিয়েও প্রশ্ন করবে, সেটাও আমি, কিন্তু আমাকে এইটা আমি প্রপারলি অতিক্রম করতে পারছি কিনা। আমি মনে করি এবি পার্টি আজকে 4-5 বছরে, আমরা আগামী হয়তো 5ম বছরে পদার্পণ করব, এর মধ্য দিয়ে কয়েকটি জিনিস স্পষ্ট হয়ে গেছে যে আমরা একটি ইনক্লুসিভ দল, আমরা কোনো মতাদর্শিক বিভেদের মধ্যে নাই, আমরা অধিকার ভিত্তিক রাজনীতিতে করছি। সামনে আরেকটা চ্যালেঞ্জ আছে আমাদের, সেটা হচ্ছে আমরা যে প্রপোজিশনটা দিয়েছি যে সলিউশন বেসড পলিটিক্স আমরা করব, এবং আমাদের রাজনীতির একটা ছায়া সরকার ব্যবস্থা, আমাদের এবারে যে কাউন্সিল হয়েছে সেখানে আমরা কাউন্সিল পরবর্তীতে আমরা ছায়া সরকারের ভিত্তিতে আমাদের দলের কাঠামোটা দাঁড় করানোর চেষ্টা করেছি। আপনি যখন দেখবেন আমাদের ছায়া সরকার কাঠামো কাজ করছে, আপনি যখন দেখবেন আমাদের সলিউশন বেসড পলিটিক্সটা পপুলার হচ্ছে, তখন আমরা যে কথাটা বলেছিলাম যে নতুন রাজনীতি, নতুন স্বপ্ন, নতুন দেশ, নতুন, এটা একদম মানুষের কাছে আরও স্বচ্ছ হয়ে যাবে। তো আপনার এই যে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, এটার একটা বড় দাবি ছিল অভ্যুত্থান পরবর্তী সংস্কার। এই টাইম সরকারও সেই অনেকগুলো কমিটি করেছে, কিছু কমিটি অলরেডি রিপোর্টও জমা দিয়েছে। তো কতটুকু সংস্কার করে, মানুষ তো দীর্ঘদিন যাবৎ ভোটও দিতে পারছে না, সেদিকে মানুষ এক ধরনের আছে যে আমরা যত দ্রুত হয় ভোট দিব। সংস্কার এবং ভোট, এই দুইটার সমন্বয়ে আসলে গভর্নমেন্টের কি করা উচিত? সংস্কার এবং ভোট দুইটাই তো আসলে দরকার। প্রথম কথা হচ্ছে, আপনি যদি ডিটেইলিংয়ে যান, ধরেন বিএনপির কি দাবি ছিল, বিএনপির এই আন্দোলনে যত কিছু আপনি দেখবেন, বিএনপির আন্দোলন ছিল কি, তার নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, তারেক রহমানের বিরুদ্ধে যে সমস্ত রায় হয়েছে এগুলো বাদ দিতে হবে, এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই তো বিএনপির দাবি। বিএনপির কয়টা দাবি পূরণ হয়েছে বলেন? প্রায় সবগুলোই পূরণ হয়ে গেছে। খালেদা জিয়া মুক্তি পেয়েছে, তারেক রহমানের মামলা প্রত্যাহার হয়েছে, সব নেতারা জেল থেকে বেরিয়ে এসে সব দাবি তো পূরণ হয়ে গেছে, একটা বাকি আছে নির্বাচন। এই তো। আচ্ছা, এখন আসেন জামাতের দাবি কি ছিল। জামাতেরও তো একই, তাদের সব অফিস খুলে গেছে, তারা এখন অবাধের রাজনীতি করতে পারছে, তাদের দলের নিবন্ধন, মানে তাদের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা ছিল সেটা প্রত্যাহার হয়ে গেছে। অন্যান্য রাজনৈতিক দলের আমাদের কি দাবি ছিল? আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু আমাদের একটা দাবি ছিল যে রাষ্ট্র সংস্কার চাই। এবং শুধু এটা আমাদের না, আমরা যারা নতুন রাজনীতি শুরু করেছি, ধরেন আমাদের, আপনি যদি দেখেন গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, আমাদের শুধু একটা অবাধ নির্বাচনের দাবি ছিল না, আমরা একটা রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের দিয়ে রাজনীতিটা শুরু করেছি। তাহলে আপনি যদি বলেন এই টোটাল অ্যাসপিরেশনের 5ই আগস্টের দাবি কি, দাবির মধ্যে কিন্তু একটা বিরাট অংশ বাস্তবায়ন হয়ে গেছে, দুইটা বাকি আছে, সেটা হচ্ছে সংস্কার আর নির্বাচন। তো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কাজ করছে, তারা অলরেডি ভোটার তালিকা করছে, তারা বিভিন্ন কার্যক্রম শুরু করেছে এটা। আর সংস্কারের জন্য 6টা কমিশন হয়েছে, সংস্কার সুপারিশগুলো দিয়েছে, এবং সেই সুপারিশের আলোকে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা। এখন এখানে একটা সাম্প্রতিক আপনি যে প্রসঙ্গটা তুলেছেন, একটা বিতর্ক শুরু হয়েছে। বিতর্কটা কি? বিতর্কটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল বা সবাই আঙ্গুল তুলছে বিএনপির দিকে, যে বিএনপি চাচ্ছে নির্বাচনটা আগে হোক। বিএনপি কেন চাচ্ছে, বা বিএনপির দাবিটা অযৌক্তিক কিনা? আমি মনে করি বিএনপির এই চাওয়াটা তার রাজনৈতিক পজিশন থেকে এটা ঠিকই আছে। সে তো চাইবে তাড়াতাড়ি, তার যেহেতু গণসমর্থন আছে, সে চাইবে যে আমরা ক্ষমতায় গিয়ে সংস্কার করব, এটা হচ্ছে বিএনপির চাওয়াটা। অন্যান্য রাজনৈতিক দলের একটা ভয় আছে, যে তারা মনে করে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে হয়তো সংস্কার থেকে তারা দূরে চলে যাবে। কারণ অতীতে এই রাজনৈতিক দলগুলো সংস্কারের অনেক ওয়াদা করেছিল। আপনি জানেন যে 90-এর গণঅভ্যুত্থানে একটা সম্মিলিত চুক্তি ছিল, সেই চুক্তিটা কিন্তু রাজনৈতিক দলগুলো রাখে নাই। তো সেজন্য সবাই মনে করছে, বা অন্যান্য রাজনৈতিক দলদের সবার দেখবেন কমন একটা কণ্ঠ, যে না, আমরা একটা সংস্কার চাই, আমরা একটা পরিবর্তন চাই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি সংস্কার করলেন, আপনি সংস্কার করে বললেন যে কালকে থেকে এই রাস্তাটা ওয়ান ওয়েতে চলবে, আপনি এটা সংস্কারের একমত হলেন, কিন্তু যারা এটা অ্যাপ্লাই করবে তারা যদি না মানে, সংস্কার বাস্তবায়ন করবে কে?
রাজনৈতিক দল। সেই একই কথাই তো হচ্ছে, রাজনৈতিক দল যদি এই সংস্কার বাস্তবায়ন না করে, আপনি যতই সংস্কার করেন লাভ তো হবে না। সেই জন্য আমরা বলছি যে এখানে একটা সম্মিলিত একটা ঐকমত্য দরকার, যে আমরা কি কি সংস্কার করব। এখন ধরেন বিএনপি, ধরেন আমি আলোচনার সুবিধার্থে বললাম যে বিএনপি বললো যে হ্যাঁ আপনারা সংস্কার করেন, আমরা এগুলো বাস্তবায়ন করব না, এবং জনগণের সমর্থন বিএনপিকে ভোট দিয়ে দিল মানুষ, তাহলে তো বলবে যে মানুষ তো আমাদের পক্ষেই, এইটা এই সংস্কার বাস্তবায়ন না করার ব্যাপারেই তো লোকেরা রাজি হয়েছে। বিএনপি যদি বলে যে হ্যাঁ এই সংস্কার আমরা করব, এই প্রতিশ্রুতির ভিত্তিতে মানুষ যদি বিএনপিকে ভোট দেয় বা তার কোনো দলকে ভোট দেয়, তাহলে এটা তার একটা অব্লিগেশন তৈরি হবে যে তুমি তো এই কথা বলে ভোট চেয়েছো, আমরা এই জন্য তোমাকে ভোট দিয়েছি, তোমাকে এই সংস্কার করতে হবে। এই জন্য আপনারা যে আলোচনাগুলো তুলছেন এগুলো আমাদের জন্য ভালো হচ্ছে। আমরা এই আলোচনা করতে করতে একটা জায়গায় কি কি সংস্কার করব, এখন কোনটা করব, পরে এই সংস্কারের উপর আমরা থাকবো কিনা, আর কি কি সংস্কারের ব্যাপারে আরও হওয়া দরকার সেগুলোর ব্যাপারে আমাদের কমিটমেন্ট কি। নির্বাচন আসলে কিন্তু সবাইকে এই কথা স্পষ্ট বলতে হবে। আপনারা সাংবাদিকেরা কিন্তু তখন আমাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করবেন যে এই সংস্কার আপনারা নির্বাচিত হলে করবেন কিনা। যখনই আমি একবার বলবো করব, তখন কিন্তু আমাকে সেটা করতে হবে। বিএনপি অলরেডি একটা বাইন্ডিংসের মধ্যে আটকা পড়ে গেছে। শুধু বিএনপি না, যারা যুগপৎ আন্দোলন করেছে, আমরা যদিও যুগপথে ছিলাম না, কিন্তু আমরাও সেটাকে সাপোর্ট করেছি পরোক্ষভাবে। 31 দফা একটা সংস্কারের কথা কিন্তু বিএনপি নিজেই বলেছে। তো এই 31 দফার ভিত্তিতে কিন্তু তাকে মানুষ ম্যান্ডেট দিবে যদি দেয়। সুতরাং এই অব্লিগেশন তার মধ্যে তৈরি হচ্ছে। সে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবে, সে 2বারের টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে না, তারপরে এই বিচার বিভাগ এটা সেটাতে নিয়োগগুলো স্বচ্ছ প্রক্রিয়া হবে, তার কিন্তু একটা বিরাট কমিটমেন্ট আছে। সুতরাং আমি যে বিতর্কগুলো তৈরি হচ্ছে এগুলোকে খুব বড় ধরনের ব্যারিয়ার মনে করছি না। আমি মনে করছি যে বিজয়ের পরে বিজয়ী পক্ষের মধ্যে কিছুটা স্বার্থগত, কিছুটা ক্রেডিট নেওয়ার একটা প্রতিযোগিতা থাকে, বাট এটা যাতে লিমিট ক্রস না করে। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা সবাইকে সেটা বোঝাচ্ছি যে আপনাদের মধ্যে মতাদর্শিক বিরোধ আছে, আগে থেকেই ছিল, থাকবে সেটা, কিন্তু এটা যাতে এমন লিমিট ক্রস না করে যাতে আমাদের দুইটা স্বপ্ন ক্ষতিগ্রস্ত না হয়। একটা হচ্ছে সংস্কারের স্বপ্ন, সুশাসনের স্বপ্ন, আর নির্বাচনের স্বপ্ন। আমরা তো একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা নিয়েই বারবার আমরা এই বিতর্কটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা ম্যান্ডেট মানুষ যেটা তাকে দিয়েছে, সেই ম্যান্ডেটের জায়গায় একটা অ্যাসপিরেশন আছে, একটা প্রত্যাশা আছে যে আগের সরকার যে দুর্নীতিগ্রস্ত ছিল, আগের সরকার যে অনিয়ম করেছে, আগের সরকার যে বিশৃঙ্খল পরিবেশ রেখেছে, এই সরকার সেটাকে বদলাবে। এই জায়গাটায় যদি অন্তর্বর্তীকালীন সরকার বদলাতে না পারে, তাহলে সে কি সংস্কার করছে না করছে এগুলো সাধারণ মানুষ কিন্তু কেয়ার করবে না। সাধারণ মানুষ মনে করবে যে আগে রাস্তায় যেরকম জ্যাম ছিল এখনও সেরকম জ্যাম আছে, আগে যেরকম দুর্নীতি ছিল এখনও সেরকম দুর্নীতি আছে, আগে যেরকম লোডশেডিং ছিল এখনও লোডশেডিং আছে, আগে যেরকম বাজারে দাম মূল্য বেশি ছিল এখনও বেশি আছে। সে বলবে আমি কি সংস্কার হলো, কি লাভ হলো আমার? কারণ সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট আসনের সাথে আপনার রিক্সাওয়ালার কি সম্পর্ক? ওই যে বস্তিবাসী, যার বৃষ্টিতে যার ঘরে পানি পড়ে, যার ঘরে ধরেন মোমবাতি জ্বালিয়ে যাকে রাতে পড়াশোনা করতে হয়, সে প্রধানমন্ত্রী আর মানে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আসলে তার তো কোনো কিছু হচ্ছে না। এই জায়গাটা অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে। যদি সে না করে, তাহলে বিএনপি যে দাবিটা তুলতেছে যে তোমরা পারতেছো না, তোমরা তাড়াতাড়ি সংস্কার যদ্দূর পারো করে ইলেকশন দাও, তাহলে দেখা যাবে যে মানুষ কিন্তু ইলেকশনের জন্য চাপটা বাড়বে, এবং সেক্ষেত্রে সংস্কারের প্রক্রিয়াটা কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। নির্বাচন যে সামনে আসবে, নির্বাচন হবে, আপনাকে সেটা কি এবি পার্টি একক দল হিসাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে নাকি কারো সাথে? দেখেন, নির্বাচনে এবি পার্টি কি হিসাবে যাবে এটা সম্পূর্ণ একটা কৌশলগত রাজনৈতিক ব্যাপার। প্রথমত হচ্ছে আমাদের জন্য তো এটা প্রথম নির্বাচন, আমাদের প্রস্তুতি নিচ্ছি আমরা যাতে হাইয়েস্ট সিটে আমরা চেষ্টা করব 300 আসনে দিতে পারবো কিনা জানি না, 300 আসনে দেওয়ার জন্য চেষ্টা করব, প্রস্তুতি নিচ্ছি আমরা। এরপরে ধরেন আমাদের দলের প্রতি কেউ যদি গুরুত্ব দিয়ে বলে যে আমরা আপনাদেরকে জোটে নিতে চাই বা আমরা আসেন একসাথে ইলেকশন করি, তাহলে আমরা সেখানেও এঙ্গেজ হব। আবার আমরা যদি মনে করি যে কারোর সাথে আমাদের জোট করা দরকার, আমরা তখন তাদের সাথে কথা বলবো যে ভাই আসেন একসাথে জোট করি। কারণ ইলেকশন একটা স্ট্র্যাটেজির ব্যাপার, ইলেকশনে নানা ধরনের পোলারাইজেশনের ব্যাপার আছে। তো সুতরাং এখানে যে জোটগত আলোচনাগুলো হচ্ছে এখনও আমরা সেগুলোতে এঙ্গেজ হই নাই, কিন্তু ওই দিকেও আমরা চেষ্টা রাখবো যে আমাদের রেজাল্ট ভালো করার জন্য, ইলেকট্রাল পজিশন যাতে ভালো করা যায়, সেরকম কোনো অ্যালায়েন্স যদি সুযোগ থাকে আমরা অ্যালায়েন্সে যাব।
আর আদারওয়াইজ যদি কোনো অ্যালায়েন্সে না যায়, আমার প্রস্তুতিগত যেটা আছে হাইয়েস্ট ভোট মানে সিটে ইলেকশন করা, সেটা আমরা সেই প্রস্তুতি আমরা নিব। ছাত্র জনতার নেতৃত্বে, যাদের নেতৃত্বে বেসিক্যালি সকল মানুষই সেখানে অংশগ্রহণ করছে, বাট যাদের নেতৃত্বেই সরকার ফেসিবাদের পতন হয়েছে, তারা একটা রাজনৈতিক দল নতুন করে গঠন করার চেষ্টা করছে এবং ছাত্রদের মধ্যে কয়েকজন উপদেষ্টা পরিষদও আছে। এটা নিয়ে বিভিন্নজন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন যে সরকারের সুযোগ সুবিধা নিয়ে তারা এই সংগঠনটা তৈরি করছেন বা নির্বাচনী প্ল্যাটফর্ম তৈরি করছেন। আপনি কি সেটা একই মনে করেন? দেখেন, এই কথাটা মানে অ্যাপারেন্টলি শুনতে একরকম। এই সরকারের অধীনে আমরা যারা মানে এখন এই সরকারকে আমরা যারা সাপোর্ট করেছি, আন্দোলন করেছি, এই সরকার কিন্তু আমাদেরই সাপোর্টের সরকার। আবার এই সরকার কিন্তু আমাদেরও সাপোর্ট দিচ্ছে, সবাইকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। কীভাবে? ধরেন আমরা কিন্তু যে কোনো বিষয়টা দাবি নিয়ে যাচ্ছি, যে কোনো বিষয়টা সুপারিশ করছি। যেমন আপনি যদি দেখেন বিভিন্ন যে নিয়োগ টিয়োগগুলো হচ্ছে, এখানে কিন্তু সব দলেরই যোগ্য লোকদেরকে কিন্তু কনসিডার করা হচ্ছে। এই কনসিডারেশন নট অ্যাজ এ পার্টি, এটা পার্টিসিপেশনের আলোকে, যোগ্যতার আলোকে। যেমন আপনি যদি দেখেন যে ওই যে ছাত্ররা সেদিন বলেছিল যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে, উনি একজন বিএনপির নেতা ছিলেন। আইসিটিতে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালসে সেখানে যে চিফ প্রসিকিউটর নেতা হয়েছে, উনি আমাদের দলের নেতা ছিলেন, যদিও ওনারা দল থেকে পদত্যাগ করে গিয়ে সেখানে জয়েন করেছেন। আপনি যদি কোর্টগুলোতে দেখেন যে এই প্রসিকিউটর, ডেপুটি প্রসিকিউটর বা অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর যতগুলো নিয়োগ হয়েছে, এগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে কেউ বিএনপি, কেউ জামাত, কেউ বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত আইনজীবীরা সেখানে গিয়েছেন। বিশ্ববিদ্যালয়গুলোতে যদি দেখেন, দেখবেন বিভিন্ন দল মতের লোকেরাই কিন্তু সেখানে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছে। তো এখন আপনি যদি বলেন যে এই সরকার তো তাহলে বিএনপিকেও সাপোর্ট করছে, জামাতকেও হেল্প করতেছে, এবি পার্টির সাথেও তাদের ইয়ে আছে, তাহলে তো এই সরকারকে মানে সরকারের থেকে দলকে সাহায্য করছে তো তারা, এই দৃষ্টিকোণ থেকে যদি দেখেন। আবার আপনি যদি দেখেন যে না, এটাকে দলকে সাহায্য করছে না, তারা একটা ইন্ডিভিজুয়ালকে সাহায্য করতেছে, যারা যেমন আমাদের তাজুল ইসলাম সাহেবের উনি বিরাট অবদান আছে ছাত্রদের আন্দোলনে, উনি ঝুঁকি নিয়ে তাদের জন্য আইনি লড়াই চালিয়েছেন। আসাদ ভাই যিনি আপনার অ্যাটর্নি জেনারেল হয়েছেন, উনি দীর্ঘ সময় ধরে এই আইনি লড়াই করেছেন ফ্যাসিবাদের বিপক্ষে। এখন প্রশ্ন হচ্ছে, এই সরকার যদি ছাত্রদের দল গঠনের বিষয়ে কোনো সহযোগিতা করে বা তাদের সাথে যদি আপনি কোনো ইনভলভমেন্ট পান, আমি এটাকে এত বড় ধরনের হিসেবে দেখতে চাই না। তবে সরকার যদি নিরপেক্ষ থাকতে পারে, সরকার যদি মনে করে যে না আমি সব দলকে সমানভাবে দেখতে পারে, আর যদি বলে যে আমি কাউকেই স্পেস দিব না, সবার জন্য রাখবো, এটা সরকারের জন্য ভালো। কিন্তু যেহেতু আমরা একই সাথে আন্দোলন করেছি, একই সাথে সবাই বিভিন্ন ক্ষেত্রে এখন অবদান রাখছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা অবদান রাখছি, সেক্ষেত্রে ছাত্রদেরও তো একটা অবদান রাখার স্কোপ আছে। তারা তো আন্দোলন করেছে, আমরা যখন আন্দোলন তাদেরকে নেতৃত্ব দিয়েছি তখন তো বলি নাই তুমি কেন নেতা হবা, তুমি তো পলিটিক্স করো নাই, তুমি কি বুঝো, বলেছি? বলি নাই তো। ওরা যখন ডাক দিয়েছে যে ঢাকা ব্লকেড, ওরা যখন বলেছে কমপ্লিট শাটডাউন, আমরা তো সেটাকে সাপোর্ট করেছি। এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে এই বিতর্কগুলো তোলা উচিত না। ছাত্র একটা রাজনৈতিক দল করতে চায়, আমি এটাতে খুশি। কেন খুশি? কারণ তারা যে একটা স্বপ্ন তৈরি করেছে, সেটাকে যখন একটা প্রসেসের, তারা তো একটা মোমেন্টামের মধ্যে আন্দোলন করেছে, একটা সাফল্য এসে গেছে। আপনি একটা সবাই মিলে বল নিয়ে আগাচ্ছি, আমি একটা ঠেলে গোল দিয়ে ফেললাম, এটাতে আমি হিরো। আমি এখন আপনি প্রতিদিনকার হিরো কিনা, প্রতিদিন বলে গোল দিতে পারেন কিনা, সেটা যাচাই করার জন্য আপনাকে এখন পলিটিক্সে আসতে হবে। আমরা ওদেরকে আহ্বান জানাচ্ছি যে আসো, হয় তোমরা আমাদের দলগুলোর সাথে সম্পৃক্ত হও, অথবা তোমরা নিজেরাই একটা রাজনৈতিক দল করো। আলাদা রাজনৈতিক দল করে আমরা অ্যালায়েন্স হতে পারে। তো এখানে যে বিতর্কটা উঠছে যে সরকার তাদেরকে প্যাট্রোনাইজ করবে কি না, সরকারের জায়গা থেকে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে সে প্যাট্রোনাইজ না করা ভালো, সে বিতর্কের ঊর্ধ্বে থাকবে। আর সে তো প্যাট্রোনাইজ যদি ওই দৃষ্টিকোণ থেকে দেখি, সবাইকে তো সে করছে। বিএনপির একটা ভালো লোক আসছে, বিএনপি পন্থী একটা লোককে সচিব নিয়োগ দিচ্ছে, জামাতপন্থী একজন টিচার আসছে, ওনাকে প্রিন্সিপাল নিয়োগ দিচ্ছে। তো সেরকম যদি ওদের পক্ষ থেকে ওদের কাছে কোনো ভালো লোক থাকে, তাকে কোথাও যদি হেল্প করে, তো একই কথাই তো হলো। এই জন্য এই বিতর্কগুলো তুলে বড় ধরনের বিভেদ সৃষ্টি করার দরকার নেই। তবে এই ডিবেটগুলো যখন হবে, তখন হবে কি সবাই এক ধরনের দায়িত্বশীলতা বোধ করবে, সবার মধ্যে একটা সেন্স অফ প্রপোর্শন বা রেসপন্সিবিলিটির একটা প্রপোর্শন, একটা ভূমিকা তৈরি হবে। সেজন্য আমাদের দলের যা পজিশনটা হচ্ছে, আমরা জাতীয় ঐক্য রক্ষা করতে চাই, আমরা অযথা কোনো বিষয় নিয়ে বিতর্ক করতে চাই না।
আমরা মনে করি যে যেটা নীতিগত জায়গায় সবাইকে সৎ থাকা উচিত, বাট এটাকে আমরা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমরা এগিয়ে নিব, তাইলে আমরা একটা সাফল্য পাবো। ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। না, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। আগামী দিনে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।